রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। আমি যখন পুকুরে স্নান করছিলাম, ছেলে হঠাৎ বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। গ্রীষ্মের দুপুরে পুকুরে স্নান করতে গিয়েছিলাম। পাড়ের শাপলা ফুল দেখতে দেখতে পানিতে নামলাম। ছেলেও এসে হাজির। সে পুকুরের ঘাটে বসে আমার দিকে তাকিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কি দেখছিস? সে বলল, মা, তুমি যখন পানিতে আছো তখন শাপলা ফুলের মতো সুন্দর লাগছ। আমি হাসলাম। কিন্তু তারপরই সে গম্ভীর হয়ে বলল, মা, এই পুকুরের পানি যেমন স্বচ্ছ, তেমনি আমার ভালোবাসাও তোমার জন্য স্বচ্ছ। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হবে। আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না। পুকুরের পানি হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করল। আমার হাতের শাপলা ফুল পানিতে ভেসে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম তানভীর খান, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রফিক আর সুমিত্রা। রফিক ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। সুমিত্রা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকের যে ঘটনাটা আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় অভিজ্ঞতা। আমি এখনও বিশ্বাস করতে পারি না যে এমন কিছু ঘটতে পারে। কিন্তু যখন রফিক সেদিন পুকুরে আমাকে সেই কথাগুলো বলেছিল, তখন আমি বুঝতে পারিনি যে আমাদের পুরো পরিবারের জীবন পাল্টে যেতে চলেছে। সেই দিনটা ছিল শনিবার। বৈশাখের তীব্র গরমে পুকুরের পানি ছিল আমাদের একমাত্র স্বস্তির জায়গা। আমি যখন পুকুরে নামি, রফিক পাড়ে বসে থাকে। সাধারণত সে কিছু না বলে চুপচাপ থাকে। কিন্তু সেদিন তার আচরণ ভিন্ন ছিল। সে ক্রমাগত আমার দিকে তাকিয়ে থাকছিল। কি ব্যাপার রফিক? কিছু বলবি? আমি জিজ্ঞেস করলাম। সে প্রথমে কিছু বলল না। তারপর হঠাৎ বলল, মা, তুমি কি জানো তুমি কতটা সুন্দর? আমি হাসলাম। বাজে কথা বলিস না। মায়ের কাছে এসব কথা বলতে নেই। কিন্তু রফিক থামল না। মা, আমি সত্যি বলছি। আমি তোমাকে একজন মা হিসেবে নয়, একজন নারী হিসেবে দেখি। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। রফিক, তুমি কি বলছ? তুমি কি পাগল হয়ে গেছ? না মা, আমি একদম ঠিক আছি। আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। আমরা এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাই, যেখানে কেউ আমাদের চেনে না। আমি দ্রুত পুকুর থেকে উঠে এলাম। রফিক, তুমি কি বলছো? তুমি জানো? তুমি আমার ছেলে। আমি তোমার মা। এমন কথা বলতে নেই। কিন্তু রফিক এগিয়ে এসে আমার হাত ধরার চেষ্টা করল। মা, প্লিজ আমার কথা শোনো। আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য না। কিন্তু ভালোবাসার কোনো বাধা নেই। আমি তোমাকে চাই। আমি তার হাত সরিয়ে দিলাম। রফিক, তুমি আমার সাথে এমন কথা বলতে পারো না। তুমি কি জানো না আমি তোমার মা? জানি মা। কিন্তু আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি। তুমি শুধু আমার মা না, তুমি একজন সুন্দর নারী। আর আমি একজন পুরুষ। আমাদের মধ্যে ভালোবাসা হতেই পারে। আমি খুব বিরক্ত হলাম। রফিক, তুমি যা বলছো সেটা সম্পূর্ণ ভুল। এমন চিন্তাভাবনা তোমার মাথায় আনতে নেই। রফিক আরও কাছে এলো। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। মা, তুমি কেন বুঝতে চাইছ না? আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যদি আমার কথা শোনো, আমরা খুব সুখী হতে পারব। রফিক, তুমি থামো। এমন কথা আর বলো না। আমি তোমার মা। তুমি আমার ছেলে। আমাদের মধ্যে এমন সম্পর্ক হতে পারে না। কিন্তু রফিক থামছিল না। সে আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে স্পর্শ করতে চাই। তুমি এত নরম, এত সুন্দর। আমি তোমাকে আলিঙ্গন করতে চাই। এইবার আমি খুব রেগে গেলাম। রফিক, তুমি কি বলছ? তুমি কি জানো তুমি কি বলছ? হঠাৎ রফিক হাসতে শুরু করল। খুব জোরে হাসছিল। হা হা হা। মা, তুমি কি আসলেই ভেবেছিলে আমি সত্যি বলছি? আমি অবাক হয়ে তাকালাম। মানে? মা, এটা একটা পরীক্ষা ছিল।
আমি দেখতে চেয়েছিলাম তুমি কেমন প্রতিক্রিয়া দেখাও। আসলে আমি আমার সাইকোলজির প্রফেসরের সাথে একটা গবেষণা করছি মানুষের অস্বাভাবিক পরিস্থিতিতে প্রতিক্রিয়া নিয়ে। আমি আরও বিস্মিত হলাম। মানে তুমি আমাকে পরীক্ষা করছিলে? হ্যাঁ মা। আমি জানতে চেয়েছিলাম একজন মা কেমন প্রতিক্রিয়া দেখান যখন তার ছেলে এমন অস্বাভাবিক কথা বলে। আর তুমি ঠিক সেই প্রতিক্রিয়াই দিয়েছ যেটা আমি আশা করেছিলাম। আমি এখনও পুরোপুরি বুঝতে পারছিলাম না। কিন্তু রফিক, এমন পরীক্ষা করার কি দরকার ছিল? মা, আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি। আমাদের প্রফেসর বলেছেন যে পারিবারিক সম্পর্কের উপর একটা গবেষণা করতে। তো আমি ভেবেছিলাম তোমার উপর এই পরীক্ষাটা করব। আমি রাগ করে বললাম, রফিক, তুমি কি জানো তুমি আমাকে কতটা ভয় পাইয়েছ? আমি ভেবেছিলাম তুমি সত্যিই পাগল হয়ে গেছ। রফিক আমার কাছে এসে বলল, সরি মা। আমি জানতাম না তুমি এতটা ভয় পাবে। কিন্তু এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কি ধরনের গুরুত্বপূর্ণ? আমি জিজ্ঞেস করলাম। রফিক একটু ইতস্তত করে বলল, আসলে মা, আমাদের প্রফেসর করিম সাহেব একটা রহস্যময় বিষয় নিয়ে কাজ করছেন। তিনি বলেছেন যে পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু গোপন শক্তি থাকে। গোপন শক্তি মানে? মা, করিম সাহেব বলেছেন যে কিছু পরিবারে অতিপ্রাকৃত ক্ষমতা থাকে। যদি পরিবারের সদস্যরা একসাথে কিছু বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করে, তাহলে তাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তি জাগ্রত হতে পারে। আমি অবিশ্বাসের সাথে তাকালাম। রফিক, তুমি কি বলছ? এগুলো তো সব কুসংস্কার। না মা, এটা কুসংস্কার না। করিম সাহেব একজন বিখ্যাত মনোবিজ্ঞানী। তিনি অনেক গবেষণা করেছেন। তিনি বলেছেন যে আমাদের পরিবারে এই ক্ষমতা থাকতে পারে। আমি সন্দেহের সাথে জিজ্ঞেস করলাম, কেন তিনি ভাবেন আমাদের পরিবারে এমন ক্ষমতা আছে? রফিক গুরুত্বের সাথে বলল, মা, তুমি কি জানো আমাদের পরিবারের ইতিহাস? দাদুর কথা মনে আছে? তিনি কেমন অদ্ভুত স্বপ্ন দেখতেন। আর সেই স্বপ্নগুলো অনেক সময় সত্যি হয়ে যেত। আমি চিন্তা করলাম, সত্যিই আমার শ্বশুর মশাই অনেক সময় এমন স্বপ্ন দেখতেন যেগুলো পরে সত্যি হতো। কিন্তু আমি সেগুলোকে কখনো গুরুত্ব দিইনি। হ্যাঁ, কিছুটা মনে আছে। কিন্তু সেগুলো শুধু কাকতালীয় ব্যাপার। রফিক মাথা নাড়ল। না মা, করিম সাহেব বলেছেন এগুলো কাকতালীয় নয়। এগুলো পারিবারিক ক্ষমতার প্রমাণ। আর তিনি বলেছেন যে তুমি হলে এই পরিবারের সবচেয়ে শক্তিশালী সদস্য। আমি? কেন আমি? কারণ তুমি হলে এই পরিবারের কেন্দ্রবিন্দু। তুমি একাধারে স্ত্রী আর মা। তোমার মধ্যে দুই ধরনের মাতৃশক্তি আছে। আর এই শক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে অনেক অসাধ্য সাধন করা যায়। আমি এখনও সন্দিহান ছিলাম। কিন্তু আজকের এই পরীক্ষার সাথে এর সম্পর্ক কি? মা, করিম সাহেব বলেছিলেন যে তোমার শক্তি জাগ্রত করার জন্য প্রথমে তোমাকে একটা চরম অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে হবে। তাহলে তোমার অন্তর্নিহিত শক্তি বেরিয়ে আসবে। আর সেজন্যই তুমি আমার সাথে ওই ধরনের কথা বলেছিলে? হ্যাঁ মা। আমি জানতাম এটা তোমার জন্য খুব কষ্টকর হবে। কিন্তু এটা প্রয়োজন ছিল। আমি অনেকক্ষণ চুপ থাকলাম। তারপর বললাম, রফিক, এই করিম সাহেবকে আমি দেখতে চাই। রফিক খুশি হল। সত্যিই মা? তুমি তার সাথে দেখা করবে? হ্যাঁ। আমি জানতে চাই তিনি আসলে কি ধরনের গবেষণা করছেন। রফিক বলল, ঠিক আছে মা। আমি তার সাথে কথা বলে একটা সময় ঠিক করে নেব। কিন্তু একটা কথা, বাবা আর সুমিত্রাকে এই ব্যাপারে এখনই কিছু বলো না। কেন? কারণ করিম সাহেব বলেছেন যে এই ধরনের গবেষণায় পরিবারের সবাই একসাথে জানলে সেটা কার্যকর হয় না। প্রথমে একজনকে প্রস্তুত করতে হয়। আমি মাথা নাড়লাম। ঠিক আছে। কিন্তু আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এই করিম সাহেবের সাথে দেখা হোক। পরের দিন রবিবার, রফিক বল যে করিম সাহেব আমাদের সাথে দেখা করতে রাজি হয়েছেন। তিনি সন্ধ্যায় আমাদের বাড়িতে আসবেন। সন্ধ্যা 7টার দিকে করিম সাহেব এলেন। তিনি ছিলেন 50ঊর্ধ্ব একজন ভদ্রলোক। দেখতে বেশ গোছানো আর গম্ভীর। তার সাথে একটা বড় ব্যাগ ছিল। আপনি রুমা খান? তিনি আমাকে জিজ্ঞেস করলেন। জি হ্যাঁ। তিনি বসলেন। তারপর বললেন, রুমা বেগম, আমি রফিকের কাছে আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি। আমি মনে করি আপনার পরিবারে বিশেষ কিছু ক্ষমতা আছে। করিম সাহেব, আপনি এমন কেন মনে করেন? তিনি তার ব্যাগ থেকে একটা বই বের করলেন। দেখুন, এটা আমার লেখা বই। এতে আমি বিভিন্ন পরিবারের অতিপ্রাকৃত ক্ষমতা নিয়ে গবেষণা করেছি। আমি বইটা দেখলাম।
বইয়ের নাম গোপন পারিবারিক শক্তি। করিম সাহেব বললেন, আমি গত 15 বছর ধরে এই বিষয়ে কাজ করছি। আমি দেখেছি যে কিছু পরিবারে এমন শক্তি আছে যা সাধারণ মানুষের নেই। কী ধরনের শক্তি, আমি জানতে চাইলাম। যেমন ভবিষ্যৎ দেখা, মানুষের মনের কথা জানা, দূর থেকে জিনিসপত্র নিয়ন্ত্রণ করা, এমনকি অদৃশ্য হয়ে যাওয়া। আমি অবিশ্বাসের সাথে তাকালাম। এসব কি আসলেই সম্ভব? অবশ্যই সম্ভব। তবে এই শক্তি জাগ্রত করতে বিশেষ পদ্ধতি প্রয়োজন। কী ধরনের পদ্ধতি? করিম সাহেব আরও কাছে এসে বললেন, প্রথমত, পরিবারের সবচেয়ে শক্তিশালী সদস্যকে চিহ্নিত করতে হয়। রফিকের বর্ণনা অনুযায়ী সেটা আপনি। দ্বিতীয়ত, সেই ব্যক্তিকে বিশেষ ধ্যান আর মানসিক অনুশীলনের মাধ্যমে প্রস্তুত করতে হয়। আর তারপর পরিবারের সব সদস্যকে একসাথে একটি বিশেষ আচার পালন করতে হয়। এই আচারের মাধ্যমে পুরো পরিবারের মধ্যে শক্তির প্রবাহ তৈরি হয়। আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, এই আচার কি বিপজ্জনক? না, একদমই না। এটা সম্পূর্ণ নিরাপদ। তবে হ্যাঁ, এর ফলাফল অনেক সময় আশ্চর্যজনক হয়। আমি রফিকের দিকে তাকালাম। সে উৎসাহের সাথে মাথা নাড়ছিল। করিম সাহেব, আমি এই পুরো ব্যাপারটা সম্পর্কে আরও জানতে চাই। অবশ্যই। আমি আপনাকে একটা বই দিয়ে যাচ্ছি। এটা পড়ুন। আর আগামী সপ্তাহে আমি আবার আসব। ততদিনে আপনি সিদ্ধান্ত নিয়ে রাখবেন। তিনি উঠে দাঁড়ালেন। তারপর বললেন, একটা কথা মনে রাখবেন, এই ক্ষমতা একবার জাগ্রত হলে আর বন্ধ করা যায় না। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। করিম সাহেব চলে যাওয়ার পর আমি রফিককে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই বিশ্বাস করো এসব? হ্যাঁ মা। আমি করিম সাহেবের অনেক গবেষণাপত্র পড়েছি। তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী। আমি সেই রাতে করিমের দেওয়া বইটা পড়া শুরু করলাম। বইটা পড়তে পড়তে আমি অবাক হয়ে গেলাম। এতে বিভিন্ন পরিবারের অদ্ভুত ক্ষমতার বর্ণনা ছিল। কিছু গল্প এমন ছিল যেগুলো বিশ্বাস করা কঠিন। যেমন একটা পরিবারের কথা লেখা ছিল যারা দূর থেকে জিনিসপত্র নিয়ন্ত্রণ করতে পারত। আরেকটা পরিবার ছিল যারা মানুষের মনের কথা পড়তে পারত। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল যে এই সব পরিবারের শক্তি জাগ্রত হয়েছিল করিমের সাহায্যেই। পরের দিন আমি তানভীরকে সব কথা বললাম। প্রথমে সে হাসল। রুমা, তুমি কি এসব বিশ্বাস করো? আমি জানি না তানভীর। কিন্তু রফিক খুব আগ্রহী। আর করিম সাহেবের কথাবার্তা শুনে মনে হল তিনি একজন শিক্ষিত মানুষ। তানভীর মাথা নাড়ল। দেখো রুমা, এসব অতিপ্রাকৃত বিষয়ে আমার খুব একটা বিশ্বাস নেই। কিন্তু যদি তুমি আর রফিক চাও, তাহলে একবার দেখা যাক। সেই সপ্তাহে আমি করিমের বইটা সম্পূর্ণ পড়লাম। বইয়ে অনেক পরিবারের গল্প ছিল। কিছু গল্প খুবই আশ্চর্যজনক। যেমন একটা পরিবার ছিল যারা একসাথে ধ্যান করলে তাদের ঘরে আলো জ্বলে উঠত। আরেকটা পরিবার পানির উপর দিয়ে হাঁটতে পারত। কিন্তু সবচেয়ে অদ্ভুত গল্প ছিল একটা পরিবারের যাদের ঘরে হঠাৎ হঠাৎ সোনার গহনা আর টাকা পয়সা পড়ত। কোথা থেকে আসত কেউ জানত না। আমি ভাবছিলাম, এসব কি সত্যিই সম্ভব? নাকি শুধুই কল্পকাহিনী? ঠিক এক সপ্তাহ পর করিম সাহেব আবার এলেন। এবার তার সাথে একজন মহিলা এসেছেন। এই হলেন নাসরিন বেগম। তিনি আমার সহকারী। তিনি বিশেষভাবে মহিলাদের সাথে কাজ করেন। নাসরিন বেগম দেখতে 40-এর কাছাকাছি। খুব শান্ত স্বভাবের মনে হল। আপনি কি করিমের বই পড়েছেন? তিনি জিজ্ঞেস করলেন। জি হ্যাঁ। সব পড়েছি। কেমন লাগল? খুব আশ্চর্যের। কিন্তু কিছুটা অবিশ্বাস্যও লাগেছে। নাসরিন হাসলেন। এটাই স্বাভাবিক। আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি। কিন্তু যখন আমার নিজের পরিবারে এসব ঘটতে দেখেছি, তখন মানতে হয়েছে। আপনার পরিবারেও এমন ক্ষমতা আছে? হ্যাঁ। আমার মা অন্যের মনের কথা বুঝতে পারতেন। আর আমার বোন ভবিষ্যতের স্বপ্ন দেখত। করিম সাহেব বললেন, রুমা বেগম, আপনি কি আমাদের গবেষণায় অংশগ্রহণ করতে আগ্রহী? আমি তানভীর আর রফিকের দিকে তাকালাম। তানভীর একটু দ্বিধায় ছিল, কিন্তু রফিক খুব উৎসাহী। ঠিক আছে। আমরা চেষ্টা করে দেখতে পারি। করিম সাহেব খুশি হলেন। খুবই ভালো। তাহলে আমরা আগামী শুক্রবার রাতে শুরু করব। কি করতে হবে? তানভীর জিজ্ঞেস করল। প্রথমে রুমা বেগমকে বিশেষ ধ্যানের অনুশীলন করতে হবে। তারপর পুরো পরিবার একসাথে একটি আচার পালন করবেন। আচার মানে? আমি জানতে চাইলাম।
নাসরিন বেগম বললেন, খুবই সাধারণ। আমরা সবাই একসাথে বসে ধ্যান করব। কিছু মন্ত্র পাঠ করব। এর বেশি কিছু না। বিপজ্জনক কিছু না তো? একদমই না। সম্পূর্ণ নিরাপদ। শুক্রবার সন্ধ্যায় করিম সাহেব আর নাসরিন বেগম আমাদের বাড়িতে এলেন। তারা অনেকগুলো মোমবাতি আর ধূপকাঠি নিয়ে এসেছিলেন। প্রথমে আমরা ঘরটা প্রস্তুত করব, নাসরিন বললেন। তারা ঘরের চার কোণে মোমবাতি জ্বালালেন। মাঝখানে একটা বট কাপড় বিছালেন। তার উপর কিছু বই আর একটা ছোট পাত্রে পানি রাখলেন। এবার আমরা সবাই এই কাপড়ের উপর বসব, করিম বললেন। আমরা চারজন, আমি, তানভীর, রফিক আর সুমিত্রা বসলাম। করিম আর নাসরিন আমাদের সামনে বসলেন। এবার আমরা ধ্যান শুরু করব। সবাই চোখ বন্ধ করুন। গভীরভাবে শ্বাস নিন। আমরা চোখ বন্ধ করলাম। করিম কিছু অদ্ভুত শব্দ উচ্চারণ করতে শুরু করলেন। বুঝতে পারছিলাম না এটা কোনো ভাষা। প্রায় 10 মিনিট এভাবে চলার পর হঠাৎ আমি অনুভব করলাম যে ঘরের তাপমাত্রা কমে গেছে। বেশ ঠান্ডা লাগছিল। কেউ কি কিছু অনুভব করছেন? নাসরিন জিজ্ঞেস করলেন। হ্যাঁ। ঘরটা ঠান্ডা হয়ে গেছে, আমি বললাম। খুবই ভালো। এটা শক্তি জাগ্রত হওয়ার প্রথম লক্ষণ। আমরা আরও কিছুক্ষণ ধ্যান করলাম। তারপর হঠাৎ সুমিত্রা চিৎকার করে উঠল। মা! আমার হাত জ্বলছে। আমি চোখ খুলে দেখি সুমিত্রার হাত থেকে একটা নীল আলো বের হচ্ছে। এটা কি? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। করিম সাহেব খুশি হয়ে বললেন, এটাই তো আমি বলেছিলাম। আপনাদের পরিবারে সত্যিই শক্তি আছে। নীল আলো ক্রমশ বাড়তে থাকল। শুধু সুমিত্রার হাত না, এবার রফিকের চোখ থেকেও আলো বের হচ্ছে। তানভীর ভয়ে উঠে দাঁড়াল। এটা কি হচ্ছে? আমি এসব চাই না। কিন্তু করিম সাহেব তাকে শান্ত করলেন। ভয় পাবেন না। এটা স্বাভাবিক। আপনাদের পারিবারিক শক্তি জেগে উঠেছে। হঠাৎ ঘরের সব মোমবাতি নিভে গেল। কিন্তু ঘর অন্ধকার হল না। কারণ আমাদের শরীর থেকে আলো বের হচ্ছিল। আমার হাত থেকেও এখন সোনালি আলো বের হচ্ছে। তানভীরের পা থেকে সবুজ আলো। এই আলো দিয়ে কি করা যায়? রফিক জিজ্ঞেস করল। নাসরিন বললেন, অনেক কিছু। আপনারা এই শক্তি দিয়ে রোগ সারাতে পারবেন। ভবিষ্যৎ দেখতে পারবেন। এমনকি বস্তু সৃষ্টিও করতে পারবেন। বস্তু সৃষ্টি মানে? যেমন টাকা, সোনা, গহনা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সত্যিই কি সেটা সম্ভব? হ্যাঁ। তবে তার জন্য আরও অনুশীলন প্রয়োজন। সেই রাতে আমাদের শরীর থেকে প্রায় 1 ঘণ্টা আলো বের হল। তারপর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে গেল। করিম সাহেব বললেন, আজকের মতো এখানেই শেষ। আগামী সপ্তাহে আমরা পরবর্তী ধাপে যাব। তারা চলে যাওয়ার পর আমরা চারজন বসে আলোচনা করলাম। তানভীর বলল, এটা কি সত্যিই হয়েছিল নাকি আমাদের মনের ভুল? রফিক বলল, না বাবা, এটা সত্যি। আমি স্পষ্ট দেখেছি আমাদের হাত থেকে আলো বের হচ্ছিল। সুমিত্রা বলল, আমার হাত এখনও গরম লাগছে। আমি নিজেও অনুভব করছিলাম যে আমার শরীরে একটা অদ্ভুত শক্তি ঘুরপাক খাচ্ছে। পরের সপ্তাহে করিম সাহেব আবার এলেন। এবার তিনি বললেন যে আমরা আমাদের শক্তি দিয়ে কিছু পরীক্ষা করে দেখব। কী ধরনের পরীক্ষা? আমি জানতে চাইলাম। প্রথমে আমরা দেখব আপনারা দূর থেকে জিনিসপত্র নাড়াতে পারেন কিনা। তিনি একটা ছোট বল টেবিলের উপর রাখলেন। তারপর বললেন, রুমা বেগম, আপনি বলটার দিকে হাত বাড়ান। মনে মনে ভাবুন যে বলটা নড়ছে। আমি তাই করলাম। প্রথমে কিছু হল না। কিন্তু কয়েক মিনিট পর বলটা আস্তে আস্তে নড়তে শুরু করল। আমি অবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? আপনার মানসিক শক্তি বস্তুর উপর প্রভাব বিস্তার করেছে, করিম ব্যাখ্যা করলেন। রফিকও চেষ্টা করল। সেও পারল। সুমিত্রাও। কিন্তু তানভীর পারল না। করিম বললেন, সবার মধ্যে এই শক্তি একই রকম থাকে না। তানভীর সাহেবের মধ্যে হয়তো অন্য ধরনের শক্তি আছে। তারপর তিনি আরও কিছু পরীক্ষা করালেন। যেমন একটা গ্লাসে পানি রেখে সেই পানির রং বদলানো। আমি পারলাম। পানিটা নীল হয়ে গেল। সবশেষে করিম বললেন, আপনাদের সবচেয়ে বড় ক্ষমতা দেখার এখনও বাকি। সেটা কি? বস্তু সৃষ্টি। তবে সেটার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। পরবর্তী কয়েক সপ্তাহে আমরা নিয়মিত অনুশীলন করতে থাকলাম। আমাদের ক্ষমতা দিন দিন বাড়তে লাগল। আমি এখন শুধু ইচ্ছা করলেই বিভিন্ন জিনিস নাড়াতে পারি।
রফিক মানুষের মনের কথা বুঝতে পারে। সুমিত্রা ছোটখাটো ভবিষ্যতের ঘটনা দেখতে পায়। কিন্তু আসল ব্যাপার শুরু হল 2 মাস পরে। সেদিন করিম সাহেব বললেন, আজ আমরা সবচেয়ে বড় পরীক্ষা করব। আপনারা বস্তু সৃষ্টি করার চেষ্টা করবেন। কি ধরনের বস্তু? তানভীর জিজ্ঞেস করল। যা চান। টাকা, সোনা, যা ইচ্ছা। আমরা আগের মতো বসলাম। এবার করিম আরও জটিল মন্ত্র পড়তে লাগলেন। প্রায় আধা ঘণ্টা পরে আমার সামনে একটা ছোট সোনার আংটি দেখা দিল। আক্ষরিক অর্থেই হাওয়া থেকে। রফিকের সামনে কিছু টাকার নোট পড়ল। সুমিত্রার সামনে একটা সুন্দর পেন্ডেন্ট। আমরা অবাক হয়ে এসব জিনিস হাতে নিলাম। সব কিছুই সত্যিকারের। করিম সাহেব খুশি হয়ে বললেন, দেখেছেন? আপনাদের পরিবারে অসাধারণ ক্ষমতা আছে। এখন থেকে আপনারা যখন চাইবেন তখনই এসব জিনিস তৈরি করতে পারবেন। কিন্তু তারপর দিন সকালে আমি দেখলাম যে সব জিনিস উধাও হয়ে গেছে। আংটি নেই, টাকার নোট নেই, পেন্ডেন্ট নেই। আমি করিম সাহেবকে ফোন করলাম। তিনি বললেন, এটা স্বাভাবিক। প্রথম দিকে সৃষ্ট বস্তু বেশিক্ষণ টেকে না। কিন্তু অনুশীলনের সাথে সাথে এগুলো স্থায়ী হবে। আমরা আরও কয়েক সপ্তাহ অনুশীলন করলাম। সত্যিই আমাদের ক্ষমতা বাড়তে লাগল। এখন সৃষ্ট জিনিস 2-3 দিন টিকে থাকে। কিন্তু 1 মাস পরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ দেখি আমার হাত থেকে আগুনের শিখা বের হচ্ছে। কিন্তু হাত পুড়ছে না। আমি ভয় পেয়ে চিৎকার করলাম। তানভীর দৌড়ে এসে দেখল। রুমা, তোমার হাতে কি হচ্ছে? আমি নিজেও বুঝতে পারছিলাম না। হাত থেকে আগুন বের হলেও কোনো ব্যথা লাগছিল না। আমি করিম সাহেবকে ডাকলাম। তিনি এসে দেখে বললেন, এটা আপনার শক্তির নতুন রূপ। আপনি এখন আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু এটা বিপজ্জনক না? না। আপনি নিয়ন্ত্রণ করতে শিখলে এটা খুবই উপকারী। পরের কয়েকদিনে আরও অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। রফিক পানিতে ভাসতে পারে। সুমিত্রা অদৃশ্য হয়ে যেতে পারে। এমনকি তানভীরেরও কিছু ক্ষমতা দেখা দিল। সে যে গাছ স্পর্শ করে সেই গাছে তাৎক্ষণিক ফল ধরে। কিন্তু এসব শক্তির সাথে সাথে কিছু সমস্যাও শুরু হল। প্রথমত, আমরা আর স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলাম না। সবসময় মনে হতো যে কেউ আমাদের দেখছে। দ্বিতীয়ত, আমাদের শক্তি কখনো কখনো অনিয়ন্ত্রিত হয়ে যেত। যেমন আমি রাগ হলে হাত থেকে আগুন বের হতো। রফিক কোনো কিছু নিয়ে চিন্তিত হলে সেই চিন্তা অন্যদের মাথায় চলে যেত। একদিন সুমিত্রা স্কুলে অদৃশ্য হয়ে গিয়েছিল। সে আর দৃশ্যমান হতে পারছিল না। আমাদের অনেক কষ্টে তাকে ফিরিয়ে আনতে হয়েছিল। আমি করিম সাহেবকে বললাম, এসব শক্তি আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। তিনি বললেন, এটা শেখার প্রক্রিয়া। আপনারা ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে শিখবেন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। একদিন আমাদের বাড়িতে চুরি হল। কিন্তু চোর কিছু নিয়ে যায়নি। বরং আমাদের ঘরে অনেক সোনার গহনা আর টাকা ছড়িয়ে ছিটিয়েছিল। পরে বুঝলাম যে এগুলো আমাদের শক্তি থেকে তৈরি হয়েছে। রাতের বেলা আমরা ঘুমিয়ে থাকা অবস্থায় অজ্ঞানে এসব সৃষ্টি করেছি। আরেকদিন আমাদের পুকুরের পানি লাল হয়ে গেল। মাছগুলো মরে ভাসতে লাগল। প্রতিবেশীরা সন্দেহ করতে শুরু করেছে। কেউ কেউ বলছে আমাদের বাড়িতে জিনভূতের আছর হয়েছে। আমি আর পারছিলাম না। একদিন তানভীরকে বললাম, আমি এসব শক্তি আর চাই না। এগুলো আমাদের স্বাভাবিক জীবন নষ্ট করে ফেলেছে। তানভীর বলল, আমিও তাই ভাবছি। কিন্তু করিম সাহেব বলেছেন যে এসব শক্তি একবার জাগ্রত হলে আর বন্ধ করা যায় না। রফিক অবশ্য এখনও খুশি। সে বলে, মা, এত সুন্দর ক্ষমতা পেয়েছি। এগুলো কেন ছেড়ে দেব? কিন্তু আমার মন বলছিল যে এসব ভালো নয়। তারপর একদিন সত্যিই একটা বড় দুর্ঘটনা ঘটল। সেদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ আমার হাত থেকে আগুন বের হয়ে পর্দায় লেগে গেল। পুরো ঘর আগুনে জ্বলে উঠল। আমি চিৎকার করে সবাইকে ডাকলাম। আমরা কোনোমতে আগুন নিভিয়ে ফেলতে পারলাম। কিন্তু ঘরের অনেক ক্ষতি হয়ে গেল। সেদিনই আমি সিদ্ধান্ত নিলাম যে আর এসব করব না। আমি করিম সাহেবকে ডেকে বললাম, আমি আর এসব চাই না। আমাদের শক্তি বন্ধ করে দিন। তিনি বললেন, এটা সম্ভব নয়। একবার জাগ্রত শক্তি বন্ধ করা যায় না। তাহলে কি করব? আপনাদের শিখতে হবে কিভাবে এসব নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু আমার আর ধৈর্য ছিল না। সেই রাতে আমি একা একা অনেক চিন্তা করলাম।
আমার মনে হলো যে করিম সাহেব হয়তো আমাদের সাথে কোনো খেলা খেলছেন। পরদিন আমি তানভীর আর রফিককে বললাম, আমরা করিম সাহেবের ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখি। রফিক তার ইউনিভার্সিটিতে খোঁজ নিয়ে জানো যে করিম সাহেব নামে কেউ সেখানে নেই। তানভীর তার ঠিকানায় গিয়ে দেখল যে সেই বাড়িতে অন্য কেউ থাকে। আমার সন্দেহ আরও বাড়ল। আমি ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখলাম যে গোপন পারিবারিক শক্তি নামে কোনো বই নেই। করিম সাহেবের নামেও কোনো গবেষণাপত্র পাওয়া গেল না। আমার বুঝতে বাকি রইল না যে আমরা কোনো জালিয়াতের ফাঁদে পড়েছি। কিন্তু সমস্যা হলো যে আমাদের শক্তিগুলো তো সত্যিই আছে। আমি এখনও আগুন তৈরি করতে পারি। রফিক মনের কথা পড়তে পারে। তাহলে এসব কিভাবে সম্ভব? আমি এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের স্থানীয় লাইব্রেরিতে গেলাম। সেখানে অতিপ্রাকৃত ঘটনা নিয়ে কিছু বই পেলাম। একটা বইয়ে পড়লাম যে মানুষের মনের শক্তি অনেক সময় বাস্তবে প্রভাব ফেলতে পারে। যদি কয়েকজন মানুষ একসাথে খুব দৃঢ়ভাবে কিছু বিশ্বাস করে, তাহলে সেটা সত্যি হয়ে যেতে পারে। আরেকটা বইয়ে পড়লাম সম্মোহনের কথা। কিছু মানুষ আছে যারা অন্যদের মনে এমন প্রভাব ফেলতে পারে যে তারা অলীক জিনিস দেখতে পায়। আমার মনে হলো যে করিম সাহেব হয়তো আমাদের সম্মোহিত করেছেন। কিন্তু তাহলে আগুন, পানির রং বদলানো এসব কিভাবে সম্ভব? আমি আরও খোঁজাখুঁজি করলাম। তারপর একটা ম্যাজিশিয়ানের সাথে কথা বললাম। সেই ম্যাজিশিয়ান আমাকে বোঝাল যে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে এমন জিনিস করা সম্ভব। যেমন, আমি জিজ্ঞেস করলাম, যেমন হাত থেকে আগুন বের করা। এটা একটা বিশেষ রাসায়নিক দিয়ে সম্ভব। হাতে লাগিয়ে রাখলে হাত ছোঁয়ামাত্র আগুন জ্বলে ওঠে কিন্তু হাত পোড়ে না। পানির রং বদলানো? সেটাও সম্ভব। বিশেষ ট্যাবলেট আছে যেগুলো পানিতে ফেললে রং বদলে যায়। চোখের আড়ালে ফেলে দিলে কেউ বুঝতে পারবে না। আমি বুঝতে পারলাম যে করিম সাহেব আমাদের সাথে একটা বড় ধোঁকাবাজি করেছেন। কিন্তু এখন সমস্যা হলো তাকে খুঁজে পাওয়া। আমি পুলিশের কাছে গেলাম। তারা বলল যে প্রমাণ ছাড়া কিছু করতে পারবে না। আমি আইনজীবীর কাছে গেলাম। তিনিও বললেন যে এমন মামলা জেতানো কঠিন। আমি হতাশ হয়ে পড়লাম। কিন্তু রফিক আমাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, করিম সাহেব যাই করুক না কেন, আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি। সুমিত্রাও বলল, হ্যাঁ মা, আমি এই কয় মাসে তোমাদের সাথে অনেক মজা করেছি। তানভীর বলল, রুমা, আমাদের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এখন এসব ভুলে গিয়ে নতুন করে শুরু করি। আমি বুঝলাম যে তারা ঠিকই বলেছে। সেদিন রাতে আমরা চারজন বসে আলোচনা করলাম। আমাদের এই অভিজ্ঞতা থেকে কি শিক্ষা নেওয়া উচিত, আমি জিজ্ঞেস করলাম। রফিক বলল, আমার মনে হয় আমাদের খুব সহজে কারো কথা বিশ্বাস করা উচিত নয়। সুমিত্রা বলল, আর অতিপ্রাকৃত জিনিসের চেয়ে স্বাভাবিক জীবনই বেশি ভালো। তানভীর বলল, আমার মনে হয় আমাদের পারিবারিক বন্ধনই সবচেয়ে বড় শক্তি। আমি তাদের কথায় সায় দিলাম। পরের দিন থেকে আমরা স্বাভাবিক জীবনে ফিরে গেলাম। রফিক তার পড়াশোনায় মনোযোগ দিল। সে ঠিক করল যে ভবিষ্যতে মনোবিজ্ঞান নিয়ে পড়বে। তবে সে বলল যে প্রকৃত মনোবিজ্ঞান নিয়ে, কোনো ভুয়া বিষয় নিয়ে নয়। সুমিত্রা স্কুলে ভালো ফলাফল করতে শুরু করল। সে তার বন্ধুদের কাছে আমাদের এই অভিজ্ঞতার কথা বলেছে। তারাও খুব অবাক হয়েছে। তানভীর তার কাজে মনোযোগ দিয়েছে। সে বলেছে যে জীবনে আর কখনো এমন অদ্ভুত পরীক্ষা-নিরীক্ষায় অংশগ্রহণ করবে না। আর আমি বুঝেছি যে জীবনে অনেক সময় আমাদের এমন জিনিসের প্রতি আকর্ষণ হয় যেগুলো আসলে আমাদের জন্য ভালো নয়। আমি আগে ভাবতাম যে অতিপ্রাকৃত শক্তি থাকলে জীবন সহজ হয়ে যাবে। কিন্তু এখন বুঝি যে আসল শক্তি হল পরিবারের ভালোবাসা আর বিশ্বাস। এই ঘটনার পর আমাদের পরিবারে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। আমরা এখন একে অপরের সাথে আরও খোলামেলা কথা বলি। রফিক আর আমার মধ্যে সেই বিশ্রী কথোপকথনের পর একটা অদ্ভুত বন্ধন তৈরি হয়েছে। আমরা এখন যে কোনো বিষয়ে কথা বলতে পারি। রফিক আমাকে শুধু মা হিসেবে নয়, একজন বন্ধু হিসেবেও মনে করে। সুমিত্রা আরও পরিণত হয়েছে। সে এখন পরিবারের সিদ্ধান্তে মতামত দেয়া। তানভীর আর আমার মধ্যেও একটা নতুন বোঝাপড়া তৈরি হয়েছে। আমরা বুঝেছি যে স্বামী-স্ত্রীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একে অপরকে বিশ্বাস করা। আজ যখন এই পুরো ঘটনাটা মনে পড়ে, আমি হাসি। করিম সাহেব আমাদের সাথে যতই ধোঁকাবাজি করুক, তিনি অজান্তে আমাদের পরিবারের একটা উপকার করে গেছেন। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি একসাথে সময় কাটাই। সন্ধ্যায় সবাই বসে গল্প করি। রফিক তার কলেজের কথা বলে। সুমিত্রা স্কুলের কথা বলে।
তানভীর অফিসের কথা বলে। আর আমি বাড়ির নানা গল্প বলি। আমাদের সেই পুকুরেও আবার স্বাভাবিক পানি। আমি এখনও সেখানে স্নান করি। তবে এখন আর কোনো রহস্যময় কথাবার্তা হয় না। রফিক কখনো কখনো পুকুর পাড়ে বসে থাকে। কিন্তু সে এখন অন্য কথা বলে। মা, তুমি জানো আমাদের পরিবারটা কত সুন্দর? হ্যাঁ রফিক। আমি কখনো কখনো ভাবি আমাদের কোনো অতিপ্রাকৃত শক্তির দরকার নেই। আমাদের পারস্পরিক ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। আমি তার কথায় গর্বিত হই। আসলে সেদিন পুকুরে যখন রফিক আমাকে সেই অদ্ভুত কথা বলেছিল, আমি ভয় পেয়েছিলাম। কিন্তু পরে বুঝলাম যে সেটা শুধু একটা পরীক্ষা ছিল। এখন আমি জানি যে রফিক আমাকে একজন মা হিসেবেই ভালোবাসে। আর সেটাই স্বাভাবিক। আমাদের পরিবারে এখন আর কোনো রহস্য নেই। কোনো গোপন শক্তি নেই। শুধু আছে চারজন মানুষের পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাস। আর সেটাই যথেষ্ট। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার এখনও রহস্য রয়ে গেছে। করিম সাহেব কোথায় গেলেন? তিনি কে ছিলেন? তার আসল উদ্দেশ্যই বা কী ছিল? হয়তো এসব প্রশ্নের উত্তর আমরা কখনো জানতে পারব না। কিন্তু আমার মনে হয় সেটা জানার দরকারও নেই। গুরুত্বপূর্ণ হল আমরা এই অভিজ্ঞতা থেকে কি শিখেছি। আমরা শিখেছি যে জীবনের সবচেয়ে বড় শক্তি হল পরিবার। আমরা শিখেছি যে অন্ধভাবে কারো কথা বিশ্বাস করা উচিত নয়। আমরা শিখেছি যে স্বাভাবিক জীবনই সবচেয়ে সুন্দর। আর সবচেয়ে বড় কথা, আমরা শিখেছি যে সত্যিকারের ভালোবাসা কোনো জাদু বা অতিপ্রাকৃত শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। আজ যখন আমি এই গল্পটা আপনাদের বলছি, আমার মনে একটাই কথা আসছে। আমাদের জীবনে যত রহস্যই আসুক না কেন, যত সমস্যাই আসুক না কেন, পরিবারের ভালোবাসা আর একসাথে থাকার শক্তি দিয়ে সব কিছু মোকাবেলা করা যায়। এই গল্পে কোনো জিনপরি নেই, কোনো ভূতপ্রেত নেই। আছে শুধু একটা পরিবারের সাধারণ জীবনের অসাধারণ এক অভিজ্ঞতা। আর হ্যাঁ, সেই পুকুরটা এখনও আছে। শাপলা ফুলও ফোটে। কিন্তু এখন সেটা আমাদের কাছে শুধুই একটা সাধারণ পুকুর। কোনো রহস্য নেই, কোনো জাদু নেই। শুধু আছে একটা সুখী পরিবারের স্মৃতি। এই হলো আমাদের গল্প। একটা রহস্যময় শুরু যার শেষ হয়েছে পারিবারিক ভালোবাসা দিয়ে। আর এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।